সবাইকে স্বাগত জানাচ্ছি। দেশ সম্প্রতিকে নিবেদন করছে আর আইএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। আজকে আলোচনার বিষয় রেখেছি জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ। এই বিষয়টি নিয়ে কথা বলবো এবং আমার সাথে আজকে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন ইলিয়াস খান, উপদেষ্টা সম্পাদক, টাইমস অফ ইন্ডিয়া। তিনি আছেন বাংলাদেশ, টাইমস অফ বাংলাদেশ। আই এম সো সরি, টাইমস অফ বাংলাদেশ, আমি খুবই দুঃখিত। এবং আমার সাথে যুক্ত আছেন ডক্টর আসিফ মোহাম্মদ শাহান, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। দুজনকেই স্বাগত জানিয়ে শুরু করতে চাই আজকের অনুষ্ঠান এবং ইলিয়াস খান, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। সেটা হলো কিছুক্ষণ আগেই বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং তিনি বেশ কিছু বিষয়ের উপর গুরুত্ব দিয়েছেন। যেহেতু রমজান মাস শুরু হচ্ছে, তিনি প্রথমে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যে বিষয়টি সেটি নিয়ে কথা বলেছেন, কর্মসংস্থানের বিষয়ে কথা বলেছেন, ইশতেহারে যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো তিনি আবারও নতুন করে বলেছেন। আসার জায়গাটা কোথায়, শুরুটাই যদি করতে চাই। আপনাকে ধন্যবাদ, আমার সহআলোচক প্রফেসর শাহান এবং অনুষ্ঠান যা দেখছেন। আসার জায়গা তো আছেই। ধরুন আজকের কিছু ভালো সিদ্ধান্ত নিয়েছে, যেমন এমন একটি সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিপরিষদের বৈঠকে, স্কুলে যে রিএডমিশন নেয় প্রতি বছর, আপনি ভর্তি হলেন কোথাও, কিন্তু প্রতিবার আপনার টাকা দিয়ে আবার নতুন করে ভর্তি হবে, এটি কিন্তু বাতিল করা হয়েছে। নাম্বার 2, এই যে এটা গতকাল বলেছেন যে শুল্কমুক্ত যে গাড়ি পেতে নেন এবং প্লট, সরকারি প্লট, তারা বলেছেন এগুলো তারা নেবেন। এটি কিন্তু বিরাট পজিটিভ দিক। এবং আজকে যে কথাগুলো বলেছেন, এটি আমাদের মূল সংকট আসলে, যে দ্রব্যমূল্য কিন্তু বিশেষ করে রোজার মাসে আমরা কখনোই নিয়ন্ত্রণ করতে পারিনি। আমরা ধরুন রোজার আগে শুনি যে এবার যে কোনো মূল্যের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা হবে, কিন্তু কখনো কিন্তু থাকেনি আমাদের সময়। এখন আমার নতুন কৌশল নিয়েছে ব্যবসায়ীরা, তারা 2 মাস আগে দ্রব্যমূল্য বাড়িয়ে যায়, যাতে কেউ বলতে না পারে রোজার সময় দ্রব্যমূল্য বাড়িয়েছে। যেমন গত বছর রোজায় কিন্তু দ্রব্যমূল্যে খুব নিয়ন্ত্রণ ছিল, ওই কৌশলের নিয়ন্ত্রণে ছিল, ধরুন আগেই বাড়িয়ে নিয়েছে। তো এটা তো একটু ভালো, আশা করতে চাই নতুন সরকার সেটি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবে। নাম্বার 2, আজকে মন্ত্রিপরিষদেও আলোচনা হয়েছে যে তারা যে 3টি প্রায়োরিটি ঠিক করেছে, যেমন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনা। কারণ জানেন যে আইন শৃঙ্খলা অবস্থা তো ভালো না আমাদের এখানে। আমরা নানা কিছু দেখেছি, আমরা মব সন্ত্রাস দেখেছি, আমরা মাজার পুড়িয়ে দেয়া দেখেছি, এবং শুধু মাজার পুড়িয়ে দেয় না, মাজার থেকে লাশ উঠিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। নাম্বার 3, এবং আরেকটি ঘটনা আপনি দেখেছেন যে ময়মনসিংহে একজন সংখ্যালঘুকে তাকে মেরে গাছেরটাকে টানিয়ে তারপর জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই যে বিষয়গুলো আছে, এটি আমি বিচ্ছিন্নভাবে কতগুলো ঘটনা বললাম, বাট এটা কিন্তু ইন্ডিকেট করে। তারপর ধরুন আমি গণমাধ্যমের লোক, আপনি গণমাধ্যমের লোক, এই যে পত্রিকা জ্বালিয়ে দেওয়া হয়েছে, একটি পত্রিকা জ্বালিয়ে দিয়ে ঘোষণা দিয়ে আরেকটি পত্রিকায় গিয়ে আগুন দেওয়া হয়েছে, এবং আমার সহকর্মীরা অনেকেই উপরে সাদে ছিলেন, সাদিকে আশ্রয় নিয়েছে, সেখানে 5 ঘন্টা আটকা ছিলেন। এবং এমনও অভিযোগ আছে যে সেখানে যতজন আক্রমণকারী ছিল তার চেয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন বেশি ছিল, এবং আর্মিও ছিল কিন্তু সেখানে, কিন্তু তাদেরকে নিবৃত্ত করতে পারেনি। এই যে বিষয়গুলো, এগুলো আশা করতে চাই যে তিনি বা তার সরকার এটি নিয়ন্ত্রণ করবে। আর বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ তো জানি, রোজায় তো যদিও আমরা দীর্ঘদিন থেকে কিন্তু লোডশেডিং দেখি না, খুব কম দেখি অন্য বছরগুলোর তুলনায়। আমরা আশা করতে চাই এই রোজা আসছে, মানুষ চায় যে বিদ্যুৎ থাকুক, জ্বালানি সবসময় থাকবে, এবং শিল্পও তো নানা প্রভাব পড়ে যে জ্বালানি ঠিকভাবে সরবরাহ নিশ্চিত না হয়। সুতরাং প্রথম মিটিংয়েই তারা এই বিষয়গুলো প্রায়োরিটি দিয়ে, এবং তিনি ভাষণেও এই কথাগুলো বলেছেন। আর আপনি যেটা বললেন যে ইশতেহারে যে কথাগুলো আছে, এগুলো খুব কি বলা যায় যে যদি ইমপ্লিমেন্ট করতে পারে তাহলে কিন্তু খুব ভালো, বাট অন্য সময়ের মতো হবে না আমি আশা করতে চাই। রাজনীতিবিদরা কথার ফুলঝুরি ছোটালেন কিন্তু পরে কিছুই করলেন না, সেই অবস্থা বাংলাদেশের নাই। কারণ এই যে তরুণরা আন্দোলন করেছে 5ই আগস্টকে কেন্দ্র করে, এদের সবার দৃষ্টি কিন্তু রাজনৈতিক দলগুলোর উপর থাকবে যে আমরা নানা কিছু বললাম বাট কিছুই করলাম না, সেটি কিন্তু হবে না। এবং তিনি তো 120 দিন একটি প্ল্যানও নিয়েছেন, কে কি করে, এবং এমনও প্রচার আছে যে মন্ত্রীদেরও তিনি বলেছেন যে 120 দিনে আপনারা কি করেন দেখে আপনাদের বিষয়টা আমরা নিশ্চিত হব যে আপনি নেক্সট মন্ত্রী থাকবেন কিনা। এক ধরনের ভীতিও কিন্তু সৃষ্টি করেছে। এগুলো খুব পজিটিভ দিক। সুতরাং আশা তো করতেই হবে, আশা ছাড়া তো আমাদের
বিকল্প কিছু আসার নেই। জায়গাটা এটাই। আমরা ফিরবো ইলিয়াস খান অবশ্যই আলোচনায়, এই আলোচনাটা ধরেই আমরা এগোতে চাই। আমি একটু ডক্টর আসিফ মোহাম্মদ শাহান আপনার কাছে চলে যেতে চাই। আজকে আমরা দেখেছি যে সাংবাদিকদের সাথে কথা বলেছেন ইউর যারা মানে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য এবং ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশনের যারা পর্যবেক্ষক ছিলেন, তাদের দুজন সাংবাদিকদের সাথে কথা বলেছেন এবং বরিশালের মানে নির্বাচন নিয়ে তারা মূলত কথা বলেছেন, কিন্তু একটা সামগ্রিক মন্তব্য তারা করতে চেয়েছেন। তাদের মতে যে এই 2026 সালের সংসদীয় নির্বাচন ছিল নির্ভরযোগ্য ও সুপরিচালিত, যা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা এবং আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তারা বলছেন নির্বাচনের আইনি কাঠামো অনেকাংশেই আন্তর্জাতিক মানের সঙ্গে সঙ্গতিপূর্ণ ছিল এবং বাংলাদেশ নির্বাচন কমিশন স্বাধীন ও স্বচ্ছভাবে দায়িত্ব পালন করেছে। এর ফলে অংশীজনদের আস্থা বজায় ছিল এবং নির্বাচনের সামগ্রিক সততা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত হয়েছে। এটা একটি পর্যবেক্ষক দলের মন্তব্য। দেশের ভেতরে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছে, যারা প্রতিদ্বন্দ্বিতা করেছে, তারা কিন্তু আবার অনেক অভিযোগও করেছে নির্বাচনে কারচুপি হয়েছে, নির্বাচনে কোনো একটি দলকে বা কোনো একজনকে বিশেষভাবে জিতিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন আসনে কিন্তু এই অভিযোগগুলো আমরা পেয়েছি। আপনার মতামত জানতে চাই। ধন্যবাদ আপনাকে। এই ধরনের অভিযোগ ওঠা তো খুব অস্বাভাবিক কিছু না। এই ধরনের অভিযোগ তো আমরা আগেও দেখেছি, এই ধরনের অভিযোগ আমরা ভবিষ্যতেও দেখব। গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা হচ্ছে, দুটো জিনিস গুরুত্বপূর্ণ। এক, আমরা জানি যে প্রত্যেকটা নির্বাচন, কোনো নির্বাচনই 100% একদম ফ্রি অ্যান্ড ফেয়ার হবে না। প্রত্যেকটা নির্বাচনেই কিছু না কিছু সমস্যা থাকবে। যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ, যে সমস্যাগুলোর মাত্রাটা এই পরিমাণ হয়েছে কিনা যেটা নির্বাচনের সামগ্রিক ফলাফলকে প্রশ্নের মুখে ফেলবে বা সামগ্রিক যে রেজাল্টটা সেটাকে একদম হচ্ছে এটা গ্রহণযোগ্য নয় এরকম কোনো কিছু এস্টাবলিশ করবে। এবং এই ব্যাপারে সবচেয়ে ভালো ভার্ডিক্ট দেওয়ার কথা হচ্ছে আপনি যাদেরকে হচ্ছে গিয়ে আপনি ইউরোপীয় ইউনিয়নের কথা বললেন, শুধু ইউরোপীয় ইউনিয়ন না, একই সাথে অন্যান্য যেসব নির্বাচন পর্যবেক্ষক দলগুলো আছে তাদের মতামতটা কি, কারণ তারা হচ্ছে সবচেয়ে ভালো বা নিরপেক্ষ বিশ্লেষণটা হচ্ছে গিয়ে দিতে পারবেন। কারণ রাজনৈতিক দলগুলো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তার যে ইন্টারেস্ট, তার যে রেজাল্টটা পছন্দ হবে না সেইটাকেই হচ্ছে গিয়ে তারা গ্রহণযোগ্য বলবেন, আর হচ্ছে পছন্দ হয়েছে সেটাকে গ্রহণযোগ্য বলবেন, আর যেটা তাদের পছন্দ হয়নি সেটাকে অগ্রহণযোগ্য বলবেন। আপনি যাদের কথা বলছেন সেটা দুই দলের যে দলই হোক না কেন, তারা কিন্তু আবার তারা নিজেরা যেসব আসনে জিতেছেন সেসব ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা বলবেন না। এখন আমরা আজকে ইউরোপিয়ান ইউনিয়নের কথা শুনলাম, এর আগে টিআইবির কথা শুনেছি, এবং প্রত্যেকটা ক্ষেত্রেই যদি দেখেন যে আমরা যে কিছু যে অ্যানোমালি একদমই হয়নি বা কিছু যে প্রবলেম এমনই হয়নি এটা কেউই বলছে না, এটা হয়েছে। অ্যাটলিস্ট টিআইবির সাথে বলেছে, কিন্তু টিআইবিও খুব স্পষ্ট করেই বলে দিয়েছে যে এই নির্বাচনের সামগ্রিক যে অবস্থাটা সেটা যদি আমরা দেখি তাহলে সামগ্রিকভাবে এই নির্বাচনকে অগ্রহণযোগ্য বলার কোনো সুযোগ নেই। আজকে ইউরোপিয়ান ইউনিয়নও সে একই কথাই বলল যে এই জায়গাটা হচ্ছে কি আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা গণতান্ত্রিক যাত্রার দিকে, বাংলাদেশের আমরা যে একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের দিকে যেতে যাচ্ছি সেটার জন্য সেটা খুব গুরুত্বপূর্ণ। একই সাথে ইউরোপীয় ইউনিয়নের যে বক্তব্য, আরেকটা জিনিস খুব আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে যে তারা নির্বাচন কমিশনের যে ভূমিকাটা সেই ভূমিকাটার কথা বলেছেন। কারণ এইখানে একটা কি বলবো একটা তর্ক আছে। তর্কটা হচ্ছে যে নির্বাচন কমিশনের স্বাধীন ভূমিকাটা আমরা সবসময় তত্ত্বাবধায়ক সরকারের আমলে দেখেছি, এবং আজ এবার আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই নির্বাচন কমিশনকে এরকম একটা স্বাধীন ভূমিকা রাখতে দেখলাম। আমি আশা করব যে এর পরে ধরেন আমাদের স্থানীয় সরকার নির্বাচনটা আসছে সেটা হবে, এবং এরপরে হচ্ছে গিয়ে কিছু বাই ইলেকশন বাকি আছে, অ্যাটলিস্ট দুটো বাই ইলেকশন বাকি আছে, সেটার ক্ষেত্রে আমরা নির্বাচন কমিশনের পারফরমেন্স দেখব। স্থানীয় সরকারগুলোর কথা বললাম, আবার হয়তো পৌরসভা সিটি কর্পোরেশনের নির্বাচন হবে, এই জিনিসপত্রগুলো দেখব। আমার ধারণা নির্বাচন কমিশনের একটা বড় টেস্ট এবং আমাদের পলিটিক্যাল ম্যাচিউরিটি আসলে হয়েছে কিনা, আমরা ডেমোক্রেটিক ট্রানজিশনের দিকে যেতে পারছি কিনা, সেটার একটা বড় টেস্ট হবে হচ্ছে গিয়ে ওই জায়গাটায় যে একটা নির্বাচিত সরকারের অধীনে, মানে কথাটা শুনতে খুব আইরনিক লাগে, বাট এই আইরনিটাই হচ্ছে ট্রু আমাদের ডেমোক্রেটিক জার্নিতে, যে সবসময় নির্বাচন কমিশনগুলো একটা নির্বাচনী সরকারের অধীনে যখন নির্বাচন হয় তখনই তারা দেখেছি যে তারা কেমন একটা তালগোল পাকিয়ে ফেলে। প্রশাসনের উপর তাদের নিয়ন্ত্রণের কথা বলি, তাদের স্বাধীন কার্যকলাপের কথা বলি, সব কিছুই বলি, সেটা একটা প্রশ্নের মুখে পড়ে। সো এইবার যেটা খুব গুরুত্বপূর্ণ দেখার কথা যে আমাদের পলিটিক্যাল ম্যাচুরিটির একটা বড় টেস্ট হবে যে নির্বাচন কমিশন
এই যে আমরা যে প্রশংসা বাক্যে নির্বাচন কমিশনকে ভাসাচ্ছি, তারা আসলে সত্যিকার অর্থে কতখানি শক্তিশালী হয়েছে, কতখানি পাওয়ার তারা গেইন করেছে, তার ইন্ডিপেন্ডেন্স কতখানি এনশিওর হয়েছে। কারণ আমরা জানি যে আমাদের সামনে এই নির্বাচন কমিশন নিয়ে যে সংস্কার প্রস্তাবগুলো আছে সেগুলো নিয়ে হয়তো আরও আলাপ আলোচনা হবে, সেই অনুযায়ী কিছু কাজ হয়েছে, আরও কাজের ব্যাপার আছে, সেগুলো আমরা আদৌ করতে পারবো কিনা সেইটার উপর আমার ধারণা আমাদের গণতান্ত্রিক ম্যাচুরিটিটা আরও অনেক বেশি নির্ভর করবে। আমি একটু এই প্রসঙ্গে আমি ইলিয়াস খান আপনার কাছে চলে যেতে চাই। পলিটিক্যাল ম্যাচুরিটি যেটা বলছেন ডক্টর আসিফ মোহাম্মদ শাহান, এবং আমরা যেটা অভ্যুত্থান পরবর্তী সময়ে এত বড় একটা নির্বাচন এবং খুব চ্যালেঞ্জিং একটা নির্বাচন ছিল, চ্যালেঞ্জগুলো কোথায় সেটাও নিশ্চয়ই আপনারা আইডেন্টিফাই করেছেন এবং বলবেন নিশ্চয়ই, এবং সেই সাথে যে পলিটিক্যাল ম্যাচুরিটি আমাদের এসেছে কিনা, রাজনৈতিক দলগুলোর হয়েছে কিনা, রাজনীতিতে কোনো গুণগত পরিবর্তন এসেছে কিনা, সেটি আসলে পরেও সেটি নেতিবাচক নাকি ইতিবাচক, এই বিষয়গুলো তো একটা প্রশ্ন রেখে যায়। ইলিয়াস খান, আপনি কি মনে করেন? না, রাজনৈতিক ম্যাচুরিটি আসতে একটু সময় লাগবে। ভাই যেটি বলেছেন আমি তার সাথে একমত। এবার যে নির্বাচনটি হয়েছে তুলনামূলকভাবে আমাদের যে অন্যান্য নির্বাচনগুলো হয়েছে এ পর্যন্ত, আগে যে 12টি হয়েছে, এবার 13তম নির্বাচন, এবারে মনে হয় ক্যাজুয়ালিটি সবচেয়ে কম। এরকম কিন্তু আমরা বাংলাদেশ কখনো দেখিনি। যেমন ধরুন শেখ হাসিনা তিনি যে তার যে নির্বাচনগুলো হয়েছে সেখানে নিজেরাও মারামারি করছে কিন্তু, এবং অনেক জায়গায় অনেক লোক মারা গেছে। বাট মূল টেস্ট হবে এই যে স্থানীয় সরকার নির্বাচনে। স্থানীয় সরকার নির্বাচনে আমরা আগে দেখেছি যে প্রতীক পাওয়াই ছিল বড় কথা, জনগণের কাছে আপনাকে যেতে হয়নি। একটি বিশেষ দলের প্রতীক পাওয়া মানে নেতাকে তুষ্ট করে আপনি প্রতীকটা নিয়ে আসলেন, তারপরে জিতে গেলেন। বাট এবার তো সেই পরিস্থিতি হবে না, কারণ আমরা জানি যে সেই নির্বাচনগুলো দলীয়ভাবে হবে না, এবং এই নির্বাচনের মধ্যে দিয়ে কিন্তু আওয়ামী লীগও ফিরে আসতে পারে। আমার মনে হচ্ছে যে আওয়ামী লীগের লোকজন যারা বিভিন্ন এলাকা আছেন যারা নির্বাচন করতে চান, বাধা দেওয়ার তো সুযোগ নেই, সুতরাং তারা নির্বাচন করতে পারে। সুতরাং এটি হচ্ছে মূল টেস্ট। এটি যদি হয় তাহলে বোঝা যাবে যে সরকার কতটুকু সক্ষম, নির্বাচন কমিশন কতটুকু সক্ষম। বাট আমি আশা করতে চাই যে তারা সক্ষমতা দেখাবে, কারণ জাতীয় সংসদ নির্বাচনে ভুল ত্রুটি যতটুকু আছে আমরা তো জানি বিভিন্ন, বাট বড় কোনো অভিযোগ কিন্তু আমরা শুনিনি। এবং এই সব নির্বাচনেই বলে, যেমন 91-এর নির্বাচন বাংলাদেশে বলা হয় যে সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন হয়েছে, সেখানে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন নির্বাচনে হেরে যাওয়ার পর যে নির্বাচনে সূক্ষ্ম কারচুপি হয়েছে, নিশ্চয়ই আমাদের মনে আছে। সুতরাং এই প্রবণতা আছে। আমি যখন জিতে যাই, আমি যদি ভিন্ন পন্থায় জিতি, আমার কাছে সেটাই হচ্ছে খুব ভালো হয়েছে। আর যদি আমি না জিততে পারি তাহলে এই নির্বাচনটি ভালো নেই, সেই প্রবণতা তো আমাদের আছে। বাট এবার অভিযোগ কম এসছে, আমি বলতে চাই। আমরা নানা কথা শুনি, সেটা আর আমি স্টুডিওতে বলতে চাই না, বাট বড় কোনো অভিযোগ কিন্তু আমরা পাইনি। আর আপনি যে রাজনৈতিক সংস্কৃতি যেটি বলেছেন সেটাতে সময় লাগবে একটু, বাট একটু চেঞ্জ হয়েছে। আপনি দেখবেন যে ওয়েস্টমিনস্টার স্টাইলে এবার দেখবেন যে যিনি প্রধানমন্ত্রী হয়েছেন তিনি কিন্তু সব বিরোধী দলের নেতার বাসায় গিয়েছেন। এটা কিন্তু আগে আমরা দেখিনি কখনো, দিস দ্য ফার্স্ট টাইম। তিনি জামাতের আমির সাহেবের বাসায় গিয়েছেন, এনসিপি যিনি প্রধান তার বাসায় গিয়েছেন, চরমনের পীর সাহেবের বাসায় গিয়েছেন। এটা গুড জেস্টার, এটা একটি সম্প্রীতি বাড়ে আসলে। কারণ দিন শেষে দেশটা কিন্তু আমাদের সবার, আমরা যে দল করি সেটি রাজনীতিবিদদের মাথায় রাখা উচিত। এবং রাজনীতিবিদদের জন্য আবারও আমি একটা সতর্ক সংকেত দিই, গত 54 বছর যেরকম পলিটিক্স চলেছে সামনে কিন্তু সেটি চলবে না। কারণ আমরা দেখেছি যে এত দুর্বিনীত শাসন ছিল, মনে হয়েছিল এই শাসনের কখনোই শেষ হবে না। এবার সত্যিকারই ডিফিকাল্ট হতে চলেছে না, ডিফিকাল্ট হতে চলেছে আমি বলছি না, বলছি যে তাকে দেখে শুনে বুঝে, জনগণের পালস বুঝে চলতে হবে। যেমন জনগণের পালস বুঝিনি, আমি যে কথাই বলতেছিলাম যে মনে হয়েছিল এই শাসন শেষ হবে না, কিন্তু সেই শাসন কিন্তু শেষ হয়েছে। সুতরাং রাজনীতিবিদ যদি আবার ভুল করেন, এটা তো যদিও ইতিহাসের বড় শিক্ষা হচ্ছে, ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না, বাট এবার নিতে হবে। আবার যদি এই ভুলগুলো করে তাদেরও বিদায় হবে, যেই হোক। এটাই হচ্ছে বাস্তবতা। একটা বিরতি নিব, বিরতির পরে এসে ডক্টর আসিফ মোহাম্মদ শাহান আপনার কাছে একটা প্রশ্ন রেখে যাই। সেটি হলো, যেহেতু আওয়ামী লীগের প্রসঙ্গটা চলে এসেছে, আমি একটু জানতে চাই, ছোট করেই জানতে চাইবো, সেটা হলো যে এবার আওয়ামী লীগ ছাড়া যে নির্বাচন, আওয়ামী লীগের ভোট ছাড়া নির্বাচন, নৌকা ছাড়া যে নির্বাচন, সেটি আসলে বিএনপির জন্য কতটুকু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, শক্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে, সেইটাই আপনি বলবেন একটা বিরতির পরে। দর্শক, একটা বিরতি নিচ্ছি দেশ সাম্প্রতিকের সঙ্গে থাকুন, ফিরছি একটু পরে।
বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আরএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি এবং আমার সাথে আজকে আছেন ইলিয়াস খান, উপদেষ্টা সম্পাদক টাইমস অফ বাংলাদেশ, এবং আছেন ডক্টর আসিফ মোহাম্মদ শাহান, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি ডক্টর আসিফের কাছে চলে যেতে চাই এবং একটি প্রশ্ন আপনার কাছে রেখে গিয়েছিলাম। আমরা নির্বাচনের আগেও বিভিন্ন সময় বিভিন্ন সমাবেশে বিএনপি দলীয় অনেকের মুখে শুনেছি যে বাংলাদেশে মূলত দুটি প্রতীক, একটি ধানের শীষ, একটি নৌকা। মানে বিএনপির বা ধানের শীষের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হচ্ছে নৌকা। সেই নৌকা ছাড়া এবারের ভোট বিএনপিকে কতটুকু প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছে? কারণ এই ইলেকশনটিতেও কিন্তু আমরা ইলেকশন মেকানিজম বা ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ পেয়েছি। ডক্টর শাহান, আমার মনে হয় ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগের উত্তরটা আগেই দিয়েছে, তো সেই বিষয়ে আমি আর যাচ্ছি না। এখন প্রশ্নটা হচ্ছে যে আওয়ামী লীগের ভোটের ব্যাপারটা। দেখুন, আমরা যদি দেখি যে এই নির্বাচনে ভোটের হার আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে 60% মতো, 60%। সো এইটা একদম ওভারওয়েলমিংলি যে খুব পপুলার সবাই নির্বাচন করেছেন সেটা না। এখানে দুইটা ঘটনা ঘটেছে। একটা ঘটনা হচ্ছে যে ভোটটা হচ্ছে প্রায় 17 বছর পরে, সো মানুষের একটা আগ্রহ কাজ করেছে, আবার আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারেনি, সো আওয়ামী লীগের ভোটারদের খুব সম্ভবত একটা নিরুৎসাহিতা কাজ করেছে। সো দুইটা মিলে আমরা 60% এসে দাঁড়িয়েছি। এখন প্রশ্নটা হচ্ছে যে এই আওয়ামী লীগের ভোটাররা শেষ পর্যন্ত ভোট দিতে এসেছেন কিনা। আমার কাছে যেটা মনে হয় যে আমরা ডেটা যেটা দেখছি সেখানে হচ্ছে যে একটা সিগনিফিকেন্ট পোর্শন অফ আওয়ামী লীগের ভোটার ভোট দিতে এসেছেন। আওয়ামী লীগের একদম অন্ধ সমর্থক যারা আওয়ামী লীগ ছাড়া আর কোনো কিছুতেই দেবেন না, তারা আসেননি, তাদের ভোট দিতে আসেননি। এবং তার চেয়েও যেটা বড় কথা হচ্ছে এই ভোটের হারটা আসন টু আসন ভ্যারি করেছে। মানে এমন হয়নি যে কোনো একটা প্রত্যেক আসনে গড়ে 10% করে আওয়ামী লীগের ভোটার ভোট দিয়েছে বা 20% করে আওয়ামী লীগের ভোটার ভোট দিয়েছে, সেরকম হয়নি। এই ভোটারের পার্সেন্টেজটা ভ্যারি করেছে। এটা খুব পরিষ্কার যে গোপালগঞ্জের মতো জায়গায় আপনি যদি ভোটার টার্ন আউট দেখেন, তো যেসব জায়গাগুলো ভোটার টার্ন আউট সিগনিফিকেন্টলি কম, বোঝাই যাচ্ছে যে সেসব জায়গায় আওয়ামী লীগের ভোটাররা একদমই ভোট দিতে আসেননি। গোপালগঞ্জের মতো জায়গায় সেটা একটা ইস্যু, এবং খুব সম্ভবত ঢাকাতেও সেটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু। কারণ ঢাকার যদি আপনি ওভারঅল ভোটের হার দেখেন, ঢাকার ওভারঅল ভোটের হার খুব বেশি না, মানে সেটা যে ন্যাশনাল এভারেজ যেটা 60 সেটাও আসলে টাচ করেনি। অনেকগুলো জায়গায় সেটা 50-এর পেছনে ছিল। তার মানে এই জায়গাতেও হচ্ছে গিয়ে ঢাকার ভোটাররা ভোট দিতে আসেননি। বাট বেশ কিছু জায়গায় আমরা ভোটের হার 60 বেশি দেখেছি, 70 দেখেছি, এইরকমও দেখেছি। এবং একটা মজার ব্যাপার ঘটেছে, আপনি যদি ইলেকশনের ডাটাগুলো দেখেন তাহলে একটা ক্লিয়ার কোরিলেশন দেখতে পাবেন যে যেসব জায়গায় ভোটের হার বেশি হয়েছে সেই সব জায়গায় বিএনপির প্রার্থীর ভোটের হার একটু কম্পারেটিভলি জামাতের প্রার্থীর ভোটের হারের থেকে বেশি। আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস হয়েছে যে যেসব জায়গাগুলো, যেটা খুব সম্ভবত সমকাল বা নেটটা নিউজের একটা রিপোর্টেও এসেছে, যে যেসব জায়গাগুলো হচ্ছে আওয়ামী লীগের স্ট্রং হোল্ড, সেই সকল জায়গাগুলোতে হচ্ছে গিয়ে বিএনপি জিতেছে। সো তার মানে আওয়ামী লীগের স্ট্রং হোল্ডগুলোতে যদি হচ্ছে গিয়ে বিএনপি জেতে, তার মানেটা হচ্ছে কি ওখানকার যে আওয়ামী লীগের যে ভোটটা ছিল, মানে স্ট্রং হোল্ডটা আওয়ামী লীগের হিস্টোরিক্যাল ভোট, তাদের একটা বড় অংশ অপশন হিসেবে হচ্ছে কি আপনার বিএনপিকে বেছে নিয়েছে। এবং এটা খুব অস্বাভাবিক কিছু না। আপনি খুলনা 5-এর মতো জায়গা দেখেন, যেখানে 2008-এ মিয়া গোলাম পরোয়ার জিতেছিলেন ওই আসনটাতে, এবং হচ্ছে সেই জায়গায় আলী আসগর লবি যিনি দাঁড়িয়েছিলেন সেটি কিন্তু খুলনা 5-এর অরিজিনাল এমপি প্রার্থী নন। তিনি এর আগে খুলনা 5 থেকে দাঁড়াননি, তিনি এর আগে দাঁড়িয়েছেন খুলনা 2 থেকে। সো উনি যখন খুলনা 5-এ এসে জিতে গেলেন, খুলনা 5 কিন্তু হিস্টোরিক্যালি খুব স্ট্রং একটা আওয়ামী লীগের সিট। ওই 2001 ছাড়া ওইখানে সবসময় নারায়ণ চন্দ্র উনি সবসময় জিতে এসেছেন। উনার ভোট যোগ হওয়া ছাড়া আলী আসগর লবির পক্ষে ওই জায়গাটায় হচ্ছে গিয়ে জিতে আসার পসিবিলিটি খুব কম। সো এই ঘটনাটা যে শুধু ওই জায়গার ক্ষেত্রে ঘটেছে তা না। আমি যেটা বললাম যে স্ট্রং আওয়ামী লীগের হোল যেগুলোতে ছিল, সেই প্রত্যেকটা জায়গা আমরা তো আওয়ামী লীগের বেল্ট হিসেবে ধরেন মাদারীপুর, শরীয়তপুর এই দিককার বেল্টটাকে জানি। এবং এই জায়গাগুলোতে দেখবেন যে অধিকাংশ জায়গাতে এখানে যে একদমই জামাত জেতেনি, 2-1টা জায়গায় জিতেছে, বাট সেখানে জিতলেও দেখবেন যে জামাতের ডিফারেন্স হয়েছে সিগনিফিকেন্টলি কম। সো একটা খুব বড়, এটা আমরা আগে এই নির্বাচনের আগেও ইনোভেশন যে সার্ভেটা করেছিল সেই সার্ভেতেও খুব পরিষ্কারভাবে দেখা গেছে যে আওয়ামী লীগ ভোটাররা যে ভাগ হচ্ছে তার একটা বড় অংশ বিএনপির দিকে যাচ্ছে। এবং এখন আমরা রেজাল্ট দেখে যেটা বুঝতে পারছি যে এক্স্যাক্টলি সেই ঘটনাটা ঘটেছে। আওয়ামী লীগের ভোটে জামাতে যায়নি তা না, কিন্তু ইন জেনারেল আওয়ামী লীগের ভোটের একটা বড় অংশ হচ্ছে গিয়ে বিএনপির দিকে গেছে, এবং সেটা হচ্ছে বিএনপির এই বিশাল বিজয়টাকে সাহায্য করেছে। ধন্যবাদ ডক্টর শাহান। আমি একটু চলে যাই ইলিয়াস খান আপনার কাছে। এবং বলা হয় যে আসলে একটি বড় ম্যান্ডেট, একটা বড় দায়িত্ব নিয়ে আসে। সংসদ সদস্যরা শপথ নিয়েছেন, মন্ত্রিসভা গঠন হয়েছে, মন্ত্রিসভা কেমন হলো নিশ্চয়ই একটু বলবেন। এবং সেই সাথে এখন একটা
বিশাল চ্যালেঞ্জ আছে বিএনপি সরকারের সামনে, প্রথম এবং প্রধান চ্যালেঞ্জ কি মনে হয়? আমি একটু শুনে যাই, একটা লাইন অন্তত শুনে যাই। ইলিয়াস খান, আপনার কাছে একটুখানি শুনে আমি বিরতিতে চলে যাব। বড় চ্যালেঞ্জ ওটি আইন শৃঙ্খলা ঠিক করা। অর্থনীতি অর্থনীতি তো আরো বড় চ্যালেঞ্জ, কারণ অর্থনীতি কিন্তু পুরো ভেঙে পড়েছে। আমরা জানি ব্যাংক, আর্থিক খাতে একদম প্রচুর টাকা পয়সা বিদেশে পাচার করা হয়েছে। যদিও এই অন্তর্বর্তীকালীন সরকার অনেক কথা বলেছিলেন, কিন্তু টাকা পয়সা খুব বেশি ফেরত আনতে দেখেন। তারপর একটা বেকার সমস্যা আছে বিরাট। এখন যে নানা ধরনের বেকার সামাজিক বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে, এটি বেশিরভাগ হচ্ছে কিন্তু বেকারত্বের কারণে। কারণ যুবকদের কোনো কাজ নেই, তারা মপ করতে যায়, তারা মাজার ভাঙতে যায়, তারা মানুষ পড়াতে যায়। সুতরাং বেকার সমস্যাটাও একটি বড় সমস্যা। এগুলো যদি মোকাবেলা করতে পারে, চেষ্টা অন্তত করতে হবে। এবং বিএনপি তো ইশতেহারে বলেছে তারা 1 কোটি লোককে চাকরি দেবো, আমরা আশা করতে চাই। সেই আশায় আমরা বসে আছি যে কিভাবে তারা এটি দেয়। যদি অনেকে বলছেন যে এটি বাস্তবসম্মত নয়, তারপরেও যেহেতু বলেছে, এবং তারা নিশ্চয়ই চেষ্টা করবে। একটা বিরতি নিয়ে আসি, বিরতি নিয়ে এসে আরো বিস্তারিত জানবো এই চ্যালেঞ্জগুলো কি। দর্শক, বিএনপি নিরঙ্কুশ বিজয় আসলে যেমন সম্ভাবনা তেমন ঝুঁকিরও। ঝুঁকির জায়গাটা কোথায়, সম্ভাবনার জায়গাটা কোথায়, নিশ্চয়ই একটা বিরতির পর এসে জানবো আমার আলোচকদের কাছে। সঙ্গে থাকুন, ফিরছি দেশ সাম্প্রতিকে। এরপর স্বাগত আরেকবার, দেখছেন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। আমার সাথে আজ যুক্ত আছেন ইলিয়াস খান এবং ডক্টর আসিফ মোহাম্মদ শাহান। আমি ডক্টর আসিফ মোহাম্মদ শাহান আপনাকে দিয়ে এই অংশে আলোচনাটা শুরু করে দিতে চাই। সেটি হলো যে অনেকে বলছেন যে বিএনপির এই যে ভূমিধস বিজয় বা নিরঙ্কুশ বিজয়, এটি যেমন সম্ভাবনার তেমনি আবার এক ধরনের ঝুঁকিও আছে এতে। অনেকে এই প্রশ্নটিও রাখছেন যে এই যে সংখ্যাগরিষ্ঠতা, এটি আসলে মানে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা, যে বিভিন্ন জায়গাতে যে সেক্টরে যে সংকটগুলো তৈরি হচ্ছে, যেমন অর্থনীতিতে সংকট, এক ধরনের সংকট আছে, রাজনীতিতে আছে, আইন শৃঙ্খলাতে এক ধরনের আছে, সেই সব সংকটগুলো কাটিয়ে দীর্ঘমেয়াদী যে স্থিতিশীলতার কথা আমরা চিন্তা করছি, এই সংখ্যাগরিষ্ঠতা বা এই নিরঙ্কুশ বিজয় কি সেটি নিশ্চিত করতে পারবে কিনা? ডক্টর শাহান। ধন্যবাদ। আমি এই কথার সাথে একমত যে ওই নিরঙ্কুশ বিজয়টাকে শঙ্কার চোখে দেখার যথেষ্ট কারণ আছে। আমাদের হিস্ট্রিতে আমরা দেখেছি যে যতবারই কোনো রাজনৈতিক দল অ্যাবসলিউট মেজরিটি নিয়ে এসেছে, সেই অ্যাবসলিউট মেজরিটিটা দেশের জন্য কখনই খুব কল্যাণকর কিছু হয়নি, বরং আমরা দেখেছি হচ্ছে গিয়ে সেই দলটা রুলস অফ দ্য গেমকে বা কনস্টিটিউশনকে চেঞ্জ করার অনেক কিছু করেছে। দেখুন, আমরা যখন আমাদের আলোচনা শুরু করেছিলাম তখন আমরা অনেক কথা বলেছিলাম, যে অনেক পজিটিভ জিনিসপত্র দেখেছিলাম, এবং আমরা তারেক রহমান কী কী পজিটিভ কাজ করেছেন সেগুলোর কথা আমরা আলোচনা করেছিলাম। এখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে কি জানেন, একটা দেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন কখনোই কোনো অবস্থাতেই একজন ব্যক্তির উপর নির্ভর করা উচিত নয়। কারণ একজন ব্যক্তি ভালো থাকলেও তিনি তার সেই আচার আচরণ বা তার সব কিছুর ভেতরে একটা চরিত্র আসতে পারে। মানে আক্ষরিক অর্থে যে সৎলোকের শাসন বলে আসলে কিছু নেই। কারণ একজন সৎলোকের উপরে আপনি সারা জীবন নির্ভর করবেন, সেটা হয় না। বরং একটা রাষ্ট্র টিকে থাকার জন্য একটা সিস্টেমেটিক চেঞ্জ লাগে, একটা ডিজাইন বা স্ট্রাকচারাল চেঞ্জ লাগে। এখন আনফর্চুনেটলি আমরা যেটা দেখেছি যে আপনি 91 থেকে শুরু করে আজ পর্যন্ত যদি দেখেন যে আমাদের সংবিধানে আমরা সেই চেকস অ্যান্ড ব্যালেন্সটা ইনশিওর করতে পারিনি। যেটা 91 সালের নির্বাচনের পরেও আমরা যেটা দেখেছি যে প্রত্যেকবারই প্রতি 5 বছর পর পর ক্ষমতার পরিবর্তন হলেও সে 5 বছরের মধ্যে একজন ব্যক্তি তিনি হচ্ছে গিয়ে আমরা দেখেছি শাসন ক্ষমতার পরিপূর্ণ কন্ট্রোল নিয়ে সেটাকে অপব্যবহার করার চেষ্টা করেছেন। এই অ্যাবসলিউট মেজরিটিটা যেটা করে সেটা কনস্টিটিউশনে যে কোনো ধরনের চেঞ্জ আনার একটা সুযোগ করে দেয়। আমরা এখনও জানি না উচ্চকক্ষ হবে কিনা, আমরা এখনও জানি না উচ্চকক্ষে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হবে কিনা, আমরা এখনও জানি না উচ্চকক্ষে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হলে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করার যে সুযোগটা রাখা হয়েছিল সেই সুযোগটা থাকবে কিনা, আমরা এখনও জানি না কনস্টিটিউশনাল পজিশনগুলোর নিয়োগ কিভাবে হবে, সেটা নিরপেক্ষ লোকজনের হাতে যাবে কিনা। এই কনস্টিটিউশনাল চেকস অ্যান্ড ব্যালেন্সগুলো যদি আমরা না তৈরি করতে পারি, আমরা যদি রুলসটাকে চেঞ্জ করতে না পারি, আমরা যদি ব্যক্তিকেন্দ্রিক অবস্থার উপরে ডিপেন্ড করি, তাহলে এই 214 বা এই 200 যাই হোক যে সেটা আছে, যে ভূমিধস বিজয়টা আছে, সেটা একটা বড় সংখ্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। কারণ যেটা আমি বললাম যে আপনি একজন ব্যক্তির উপর নির্ভর করে একটা রাষ্ট্রের শাসন ব্যবস্থার সুশাসন নিশ্চিত করতে পারেন, নিশ্চিত করা যায় না। অসংখ্য ধন্যবাদ ডক্টর আসিফ মোহাম্মদ শাহান। আমি চলে যেতে চাই ইলিয়াস খান। ওই প্রশ্নটির আসলে রেশ ধরেই আমি আপনার কাছে জানতে চাই যে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য একটি সংবাদ সম্মেলনে, আমার যতদূর মনে আছে, এই প্রশ্নটি করেছিলেন যে সরকারের যখন হানিমুন পিরিয়ড শেষ হয়ে যায়, সরকার
যখন কোনো কোনো জায়গাতে ব্যর্থ হয় এবং তারা জবাবদিহিতার জায়গাটা নিশ্চিত করতে পারে না, তখনই সরকার ফ্যাসিস্ট হয়ে ওঠে। বিএনপির উচ্চ পর্যায়ের নেতারা এই আশ্বাস দিচ্ছেন যে তারা ফ্যাসিস্ট হবেন না, তারা স্বৈরাচার হবেন না, কিন্তু মাঠ পর্যায়ে যারা নেতাকর্মী আছে তারা কতটুকু নিয়ন্ত্রণে থাকবে বলে মনে হয় ইলিয়াস খান? না, এবার নিয়ন্ত্রণ থাকবে, কারণ এক ধরনের ভীতি সৃষ্টি হয়েছে। আমি যদি দলীয় ব্যানারে না থাকি, আমি যা ইচ্ছে তাই করতে পারবো না। কিন্তু আপনি দেখেছেন যে নির্বাচনের আগে, বিশেষ করে 5 তারিখের পরে 24 সালের, অনেকে কিন্তু বহিষ্কার করা হয়েছে। কিন্তু বহিষ্কার করা, যখন দল বহিষ্কার করেছিল তাদের কিন্তু গ্রেফতার করার ক্ষমতা ছিল না। এখন কিন্তু বহিষ্কার করার ক্ষমতা আছে, গ্রেফতার করার ক্ষমতা আছে। সুতরাং দুবার চিন্তা করে কিন্তু এই অপরাধগুলো যদি করতে চায় করতে হবে। সুতরাং সেক্ষেত্রে একটু সংযত হবে বলে আমি মনে করি। স্থানীয় নেতাদের যারা বিশেষ করে এমপি আছেন, তাদের আশ্রয় প্রশ্রয় যেন সন্ত্রাসীরা না পায় সেটি দেখতে হবে। আরেকটি কথা বলে আমি শেষ করি, হয়তো জানি না এই আলোচনার প্রাসঙ্গিক কিনা। এই 13টি নির্বাচন হলো, প্রতিটি নির্বাচনের আগেই এক ধরনের মারামারি, কাটাকাটি, অনিশ্চয়তা যে আদৌ নির্বাচন ঠিকভাবে হয় কিনা বা আদৌ হয় কিনা, প্রতিটি নির্বাচনে কিন্তু ছিল। এবং আমরা যারা 3 জন আছি, আমাদের ইলেকশনের আগে কিন্তু একই প্রশ্ন শুনতে হয়েছে, নির্বাচন কি আদৌ হবে কিনা। আমরা কিন্তু শুনেছি সেটা। সুতরাং আমি এই সরকারের কাছে আশা করতে চাই এমন একটি সিস্টেম দাঁড় করাবে যাতে এই আশঙ্কাটা মানুষের না থাকে। প্রতি 5 বছর পর পর নির্বাচন হবে, যে আসুক ক্ষমতায় সেটি আমাদের মেনে নিতে হবে। এই মেন্টাল মেকআপ এটা যাতে মানুষের হয় সেই চেষ্টা সরকার করতে হবে। এবং নির্বাচন যে কি বলে একটা সরকারের অধীনে সুষ্ঠু হতে পারে, আশা করতে চাই স্থানীয় সরকার নির্বাচনটি সামনে আসছে সেটি প্রমাণিত হবে। অসংখ্য ধন্যবাদ ইলিয়াস খান এবং ডক্টর আসিফ মোহাম্মদ শাহান, দুজনকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করতে চাই RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বা নিবেদিত দেশ সাম্প্রতিক। যারা এতক্ষণ সঙ্গে ছিলেন আপনাদেরও ধন্যবাদ। শুভরাত্রি।